হ্যালো, সবার কি অবস্থা? সবাইকে আসসালামু আলাইকুম। সবাইকে আইসিটি অ্যাসিস্ট্যান্ট থেকে স্বাগত। যারা যারা ক্লাস করতে আগ্রহী, প্রথম কাজ ক্লাসটা শেয়ার করতে হবে, 5 জন করে ফ্রেন্ডসদের মেনশন করতে হবে। আজকে আমরা বিশ্লেষণ করব রাজশাহী বোর্ড 2024-এর প্রশ্ন। তোমরা জানো এইভাবে যদি আমরা 10টা 24 সালের প্রশ্ন বিশ্লেষণ করতে পারি, তাহলে চিন্তা করা 250টা এমসিকিউ বিশ্লেষণ করা, 25টা করে 250টা, তাহলে আমার কোনো প্রকার কোনো ধরনের প্রবলেম থাকবে না। সুতরাং আমাদের এখন মূল কাজ হচ্ছে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে ক্লাসগুলা কমপ্লিট করা। তোমরা আমাকে শুনতে পাচ্ছ কিনা একটু জানাও, আর হচ্ছে আমি তোমাদেরকে আমাকে দেখতে পাচ্ছ কিনা সেটাও একটু জানাও। ওকে, সবাই একটু বলেন শুনতে পাচ্ছেন কিনা। ক্লাস করতে আগ্রহী, প্রথম কাজ সবাই একটু ক্লাসটা শেয়ার করে ফেলেন দ্রুত গতিতে। তারপরেই হলো আমরা পরের ইয়েতে যাব আর কি। দ্রুত গতিতে ক্লাসটি শেয়ার করে ফেলেন আগে, তারপর হচ্ছে মেইন কথা। ঠিক আছে, শেয়ার করে ফেলেন ক্লাসটি, তারপরে হচ্ছে আমরা এ করব। ওকে, ওকে, সবাই একটু শেয়ার করে দেন ক্লাসটা। আমি নীরবকে থাকলে বলবো সব গ্রুপে ক্লাসটা দিয়ে দেওয়ার জন্য, আমাদের পেড গ্রুপ যেগুলো আছে সেগুলোতে। সবাই একটু শেয়ার করে ফেলেন, আমি তারপরে ক্লাসটা শুরু করতে যাচ্ছি আর কি। আচ্ছা, সব ক্লিয়ার, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সব বোর্ডই করানো হবে, শুধু দিনাজপুর বোর্ড না, সব বোর্ডই করানো হবে। প্রথম প্রশ্ন শুরু করে দিই। সবাই কি 5 জন করে ফ্রেন্ডে মেনশন দিচ্ছেন? তাহলে শুরু করি, ঠিক আছে? আর সবাই কি শেয়ার করছেন? শেয়ার করেন। যারা যারা আমার কথা শুনতেছেন অবশ্যই শেয়ার করেন, যাতে ক্লাসটি প্রত্যেকের কাছে পৌঁছায় যায় একদম। ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, কথা শুনেন ভালো করে। যে স্যার, আপনাকে এমসিকিউ ক্লাস করে মাত্র 25টা এমসিকিউ ক্লিয়ার হয় না, 50টার বেশি এমসিকিউ ক্লিয়ার হয়। ইনশাল্লাহ আরো বেশি হবে, আরো বেশি হবে, আরো বেশি হবে। সবাই একটু দ্রুত গতিতে এটা বলেন আমাকে, জাস্ট এটা একটু এনশিওর করেন আপনারা ক্লাসটাকে সবার জন্য শেয়ার করছেন আর সব ফ্রেন্ডসদেরকে মেনশন দিচ্ছেন, তাহলে আমরা প্রথম এমসিকিউ তে চলে যেতে পারি। ওকে, আজকে বেশি সময় নিব না, সর্বোচ্চ চেষ্টা করব 25 মিনিটের মধ্যে 25টা এমসিকিউ শেষ করার। সর্বোচ্চ ট্রাই করব 25 মিনিটের মধ্যে 25টা এমসিকিউ শেষ করার সর্বোচ্চ ট্রাই করব। এদিকে আসেন, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, প্রথম প্রশ্নটা এইগুলা ক খ গ ঘ হবে। এইগুলা এগুলা ক খ গ ঘ দিয়ে উত্তর করবেন, ঠিক আছে? এই স্লাইড মেক করতে গিয়ে ইয়ে করে ফেলছে। ক খ গ ঘ। আচ্ছা দেখেন, নিচের কোনটি ওয়্যারলেস ম্যানের উদাহরণ? এই যে ভালো করে বুঝে উত্তর করেন। নিচের কোনটি ওয়্যারলেস ম্যানের উদাহরণ? ওয়্যারলেস ম্যান মানে কি? মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, ওয়্যারলেস ম্যান মানে কি? মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, ঠিক আছে? এরিয়া নেটওয়ার্ককে বলা হয় ম্যান। ওকে, এবার বলেন নিচের কোনটি ওয়্যারলেস ম্যানের উদাহরণ? সবাই দেখি কে কে উত্তর করতে পারেন। সবাই দেখি কে কে উত্তর করতে পারেন, দ্রুত গতিতে বলেন। নিচের কোনটা ওয়্যারলেস ম্যানের উদাহরণ? নিচের কোনটা ওয়্যারলেস ম্যানের উদাহরণ? ওকে, সবাই একটু বলেন তো নিচের কোনটা ওয়্যারলেস ম্যানের উদাহরণ। উত্তর করেন সবাই, সবাই উত্তর করেন দেখি ইনশাল্লাহ কে পারেন সবার আগে। সবার আগে কে পারেন দেখি। ওকে ফাইন, নিচের কোনটা ওয়্যারলেস ম্যানের উদাহরণ? বলেন তো নিচের কোনটা ওয়্যারলেস ম্যানের উদাহরণ? আজকে কিন্তু আমাদের সিকিউএম সিকিউ ব্যাচেও ক্লাস হবে। এই ক্লাসটা শেষে সিকিউএম সিকিউ ব্যাচে ক্লাস হবে, সংখ্যা পদ্ধতির টেস্ট পেপার সলভিং ক্লাস, ঠিক আছে? এটাতে আমাদের সিকিউএম সিকিউ ব্যাচেও ক্লাস হবে, এটা মাথায় রাখবেন। আচ্ছা, যারা পেরেছেন তাদেরকে ধন্যবাদ। এটা হচ্ছে ওয়াইম্যাক্স। ওয়াইম্যাক্স হচ্ছে ওয়্যারলেস ম্যানের উদাহরণ। ওয়াইম্যাক্স কি? ওয়াইম্যাক্স কি? ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারোপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস। ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারোপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস, ওয়াইম্যাক্স। ওয়াইম্যাক্স হচ্ছে 50 কিলোমিটার পর্যন্ত আশেপাশে কভার করতে পারে। এই যে টাওয়ার যেগুলা দিয়ে আমরা মোবাইল ডাটা চালাই, এই যে মোবাইল ডাটা নিয়ে যারা এখন ক্লাস দেখতেছেন, টাওয়ার আছে না আশেপাশে, এটা অনেক দূর পর্যন্ত কভার করতে পারে, এগুলোকে বলা হয় ওয়াইম্যাক্স। ওয়াইম্যাক্স প্রায় একটা শহরকে কভার করে ফেলতে পারে। একটা টাওয়ার দিয়ে বিশাল একটা এরিয়াকে কভার করা যায়। সেজন্য ওয়াইম্যাক্স কে ম্যানের উদাহরণ বলা হয়, মেট্রোপলিটন এরিয়া, ঠিক আছে? যদি বলতো ওয়াইফাই, ওয়াইফাই কিসের উদাহরণ? ওয়াইফাই হচ্ছে ল্যান এর উদাহরণ, লোকাল এরিয়া নেটওয়ার্ক। একটা ওয়াইফাই একটা নির্দিষ্ট এলাকা, নির্দিষ্ট একটা বিল্ডিং কে কভার করতে পারে, কিন্তু একটা ওয়াইম্যাক্স পুরো একটা শহরকে কভার করে ফেলতে পারে। যেহেতু ওয়াইম্যাক্স পুরো শহরকে কভার করে,
সেহেতু ওয়াইম্যাক্স এর জন্য মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। আর যেহেতু ওয়াইফাই একটা নির্দিষ্ট এরিয়াকে কভার করতে পারে, সেহেতু এটাকে বলা হয় লোকাল এরিয়া নেটওয়ার্কের উদাহরণ। ওকে, এবার আসেন পরের প্রশ্ন। কোন প্রজন্মের মোবাইল ফোনের সাহায্যে 4K টিভি দেখা যাবে? ঠিক আছে, এটা ভালো করে বুঝেন। কোন প্রজন্মের মোবাইল ফোনের সাহায্যে 4K টিভি দেখা যায়? দেখি দুইয়ের উত্তরটা লিখেন, তো কোন প্রজন্মের মোবাইল ফোনের সাহায্যে। শোনো, এই প্রশ্নটা ম্যাক্সিমাম পোলাপাইন ভুল করে, কোন জায়গায় ভুল করে সেটাও দেখাই দিই। দেখো, যদি বলে কোন প্রজন্মে মোবাইল ফোনের সাহায্যে 4K ভিডিও দেখা যায়, 4K ভিডিও দেখা গেলে চতুর্থ প্রজন্ম 4G, উত্তর হবে 4G। যদি বলে 4K টিভি, মানে যে টিভিটা দেখতেছি সেটাই 4K, তাহলে পঞ্চম প্রজন্ম। কোথায় দেখছেন ভেজালটা কোথায়? যদি বলে 4K ভিডিও, তাহলে এখনো তো 4K দেখতে পারি আমরা, 4G দিয়ে দেখতে পারি না। কিন্তু যখনই বলবে 4K টিভি, তখন উত্তর হবে পঞ্চম প্রজন্ম। এই জিনিসটা যাতে মাথায় থাকে। আচ্ছা, পরের প্রশ্নে আসেন। পরের প্রশ্নে এই যে ম্যাশ টপোলজিতে n সংখ্যক নোডের জন্য মোট তারের সংখ্যা কত? ম্যাশ টপোলজিতে n সংখ্যক নোডের জন্য, এটা আমি পড়াইছি, গত ক্লাসে ম্যাথও করাইছি। এই যে সূত্র হচ্ছে কি, n ইন্টু n-1 ডিভাইডেড বাই 2, ঠিক কিনা? যারা কুমিল্লা বোর্ড বিশ্লেষণ দেখেছেন, এই রিলেটেড অনেকগুলো ম্যাথ করাইছি। n ইন্টু n-1 ডিভাইডেড বাই 2, ঠিক আছে? কুমিল্লা বোর্ড বিশ্লেষণ এগুলো পড়াইছি না? তাহলে এটা মাস্ট বি দেখে নিবেন। এবার দেখেন 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি হলো কোনটা? এটা একটু ভালো করে খেয়াল করেন। 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কোনটা? 10 ভিত্তিক, স্যার কোর্সে কি বেসিক থেকে শুরু করানো হবে? শুনেন, আমাদের একটা সিম্পল একটা বলে ফেলি তাড়াতাড়ি। এইচএসসি 25 যদি কারো বেসিক থেকে পড়তে হয়, ভাই আল্লাহর ওয়াস্তে 625টা টাকা খরচ করেন, 625টা টাকা খরচ করেন, সুপার বেসে ভর্তি হন। সুপার বেসে আপনি বেসিক ক্লাসও পাবেন, এখন ডিসকাউন্ট দিছি, সাথে সিকিউ এমসিকিউ ব্যাচও ফ্রি পাবেন। এই দুইটা ব্যাচই আপনি ফ্রি পাবেন, এটাও ফ্রি পাবেন, এটাও ফ্রি পাবেন। কুরবানের ছুটিতে গুস্ত খাবেন আর ক্লাস করবেন বসে বসে, সব পাবেন। বেসিক প্লাস সিকিউ এমসিকিউ এভরিথিং থাকবে। সুপার ব্যাচ এটা হচ্ছে সেরা ব্যাচ। ওকে, আর যদি আমার যদি ক্ষমতা থাকতো, তোমাকে আমি একটা রিকোয়েস্টই করতাম। আমি বলতাম অবশ্যই আগামী 1 মাস শুধু আইসিটি অ্যাসিস্ট্যান্টের 2টা বই পড়বা। তোমার রেজাল্ট ভালো না হলে দায় আমার, আমি এটা লাইবিলিটি নিলাম। তোমার রেজাল্ট ভালো না হলে তোমরা শুধু বিভিন্ন শীটের পিছনে দৌড়াও, বিভিন্ন বড় বড় বই, এত মোটা বই, এগুলা পরীক্ষা আগা মাথা খুঁজে পাবা না। এখন বুঝতেছো না? এক্সামের আগের দিন দেখিও যে আগা মাথা শুধু খুঁজে পাবা না বইয়ের, থেকে শুরু করবা, পড়া কিভাবে স্টার্ট করবে এটাই বুঝবা। আইসিটি অ্যাসিস্ট্যান্ট বইগুলা নিয়ে সুন্দর করে সিকিউ গুলা ব্যাখ্যা ধরে বুঝে ফেলো। তুমি না কিনলেও আমার বই সেল হবে, 100% সেল হবে। কিন্তু তোমার ভালোর জন্য বলতেছি, তুমি ব্যবসার দিকে চিন্তা না করে কিছু টাকা পয়সা খরচ হবে, পড়াশোনা করতে হলে টাকা পয়সা খরচ হবে। যে টাকা পয়সা খরচ করে পড়ে একদিন সে ইনকাম করতে পারে, প্রাইভেট পড়াইতে পারে। ঠিক আছে? সুতরাং টিপটাপি না করে, যদি সম্ভব হয়, আবার মা বাবাকে প্রেশারও দিও না, বাবা মাকে জোর জবরদস্তি করে বই কেনার দরকার নেই, যদি ফিনান্সিয়াল প্রবলেম না থাকে, তাইলে কি বলতেছি। ঠিক আছে? আচ্ছা, আর কোনো কথা বলবা না? আচ্ছা, এবারে এই নীরব ক্লাস লিঙ্কটা একটু সবাইকে দিয়ে দাও তো। আচ্ছা, এবার আমি ভর্তি হওয়ার নিয়ম বলে দিব না। ভর্তি হওয়ার নিয়মটা তোমরা ইনবক্সে কথা বলো, আইসিটি অ্যাসিস্ট্যান্ট পেজে ম্যানেজাররা আছে, নীরবদের সাথে কথা বলো। নীরব, আব্দুল্লাহ, রাহাত, যে ম্যানেজার যারা আছে আমাদের, ওদের সাথে কথা বলো। আচ্ছা, এখন আর কোনো কথা বলবা না, এটা একটু আমি বলি সুন্দর করে। আর এসএসসি 26 যারা, ওরা আমাদের নতুন ব্যাচ 999 টাকা, এসএসসি 27 1500 টাকা, 50% ডিসকাউন্টে বলতে চলতেছে এখন। এসএসসি 27 1500 টাকা, ফুল এ টু জেড, বেসিক টু অ্যাডভান্স। আচ্ছা, এবার মনোযোগ দিয়ে কথা শুনেন, আমার কথা এবার ফেরত আসি, বেশি কথা বলবো না, ক্লাস আছে পরে আবার। এদিকে দেখেন, 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কি? এখান থেকে একটা নৈবেত্তিক কমন পাবেন, এটা গ্যারান্টি। মনে রাখবা, ভারতের সংখ্যা মানে হচ্ছে ডেসিমেল সংখ্যা পদ্ধতি। চীন সংখ্যা পদ্ধতি একটা আছে, এটাও 10 ভিত্তিক। এই দুইটা হলো 10 ভিত্তিক, ভারতীয় এবং চীন। ঠিক আছে কিনা? এই দুইটা 10 ভিত্তিক। আর মায়ান যেটা, এটা হলো 20 ভিত্তিক, 20 ভিত্তিক বলা হয়। এটা 2023 সালে আসছে পরীক্ষায়, 2023 সালে আসছে এই প্রশ্নটা, যে মায়ান কোন ভিত্তিক সংখ্যা? 20 ভিত্তিক। তাহলে দেখো, যে মায়ান 20 ভিত্তিক, এটা মনে রাখতে পারছিল, 2023 সালের প্রশ্ন পড়ে, সে কিন্তু এই প্রশ্নটার উত্তর পারছে, তার 1 মিনিটও কনফিউজ হয় নাই। কারণ উত্তরে মিনিমাম 2টা দাগাইতে হবে, মিনিমাম 2টা। তাহলে সে এটা যে জানছে মায়ান যে 20 ভিত্তিক,
নিশ্চিত বাকি আছে কয়টা? দুইটা। তাহলে এই দুইটা উত্তর হবে। এগুলো 10 ভিত্তিক কিনা আমার জানারও দরকার নেই। মায়ান যে 20 ভিত্তিক এটা মনে রাখতে পারলে হয়েছে। দেখছো বোর্ড প্রশ্ন কিভাবে আসে? অথচ এটা 23 সালের প্রশ্ন। 23 সালের প্রশ্ন মায়ান 20 ভিত্তিক এটা আসছে। তার মানে মায়ান 20 ভিত্তিক না হলে আর বাকি আছে কয়টা? দুইটা। বাকি দুইটা উত্তর হবে, স্বাভাবিক। ওকে, এই জন্য অনেক সময় অপশন দেখে উত্তর করা যায়। এবার আসেন পরের প্রশ্নে আসি। এটা ক্যালকুলেটরে করবেন আল্লাহর রাস্তে। অনেকে বলে স্যার দশমিকের কাজ ক্যালকুলেটরে করা যায় না। আমি একটু শিখাই দিই কিভাবে দশমিকের কাজ ক্যালকুলেটরে করবেন। বাইনারি বিয়োগ যখন আসবে প্রথমে বেসকে বাইনারিতে নিয়ে যাবেন ক্যালকুলেটরে। আমি বারবার বলছিলাম আমার ক্যালকুলেটর ব্যবহার ক্লাসটা দেখেন। বেসকে বাইনারিতে নিয়ে যাবেন বি মোডে, নিয়ে গিয়ে ক্যালকুলেটরে এই মানটা তুলবেন। এই যে এভাবে তুলবেন 1101, 110। দশমিক তো তুলতে পারবেন, এইভাবে তুলবা। তোলার পর মাইনাস এটা দিবা 111, তারপরে হচ্ছে দশমিক 11011, এটা মাইনাস দিবা। মাইনাস দিয়ে দেখবা যে একটা সংখ্যা আসছে, যে কোনো একটা সংখ্যা। জাস্ট 5 ঘর আগে দশমিক হবে। কেন? এখানে কয় ঘর আগে দশমিক? 5 ঘর। এখানে কয় ঘর আগে দশমিক? 5 ঘর। যে উত্তরটা আসবে ওইটার 5 ঘর আগে দশমিক বসাই দিলে উত্তর হয়ে যাবে। কি বলেছি? যে উত্তরটা আসবে ওইটার 5 ঘর আগে দশমিক বসাই দিলে উত্তর হয়ে যাবে। ঠিক আছে? কারণ আমরা দশমিকের নিয়ম জানি কি, ক্যালকুলেটর আমরা দশমিক ছাড়াই করব। উত্তর যেটা আসবে সেটাকে 5 ঘর আগে দশমিক বসে দিব। কথা ক্লিয়ার? ওকে। আর এগুলা নিজে কাবিল হয়ে দয়া করে এগুলাতে কাবিল মারাই হাতে করতে যাবেন না। পরীক্ষার হলে যেটা ক্যালকুলেটরে করার সুযোগ আছে সেটা ক্যালকুলেটরে করবেন। ঠিক আছে? আমি মেথড শিখাইছি, বিয়োগ আমি অনেক শিখাইছি। আইসিটি অ্যাসিস্ট্যান্ট ইউটিউব চ্যানেলেও বিয়োগের ভিডিও আছে। কিন্তু এরপরও বলবো এগুলো ক্যালকুলেটরে করবা। ওকে, কথাটা যাতে মনে থাকে। আচ্ছা, এবার আসেন পরের প্রশ্নে আসি। পরের প্রশ্ন দেখি, এটা বলেন 4 বিট বিশিষ্ট কোড কোনটি? 6 নাম্বার কমেন্ট করো সবাই। সবাই 6 নাম্বার কমেন্ট করো। 4 বিট বিশিষ্ট কোড কোনটি? ওকে ওকে ওকে। শোনো, একটা বইয়ের এমনি এমনি এত প্রশংসা মানুষ করে না, এগুলো একটু মাথায় রাখবা। এক্সট্রাঅর্ডিনারি বই এমনি এমনি মানুষ বলে না। টাকা দিয়েও মানুষকে তুমি ভালো রিভিউ দিয়ে দিতে পারবে না যদি জিনিস পছন্দ না হয়। ওকে, আমার চেহারা দেখে কেউ রিভিউ দিবে না, এটা মাইন্ড ইট। আচ্ছা তাহলে দেখি, শুনেন। 4 বিট বিশিষ্ট কোড হচ্ছে বিসিডি কোড। আমরা জানি বিসিডি কোড হচ্ছে 4 বিট বিশিষ্ট কোড। অক্টাল হচ্ছে 3 বিটের কোড। অক্টাল বলা হয় 3 বিটের কোড। আজকি 7 এবং 8 বিটের কোড। আজকি 7 এবং 8 বিটের কোড। ইউনিকোড 16 বিটের কোড। ইউনিকোড 16 বিটের কোড। এগুলো একটু লিখে রাখেন। তাহলে অক্টাল 3 বিট, বিসিডি 4 বিটের কোড, এটা হলো উত্তর। বিসিডি 4 বিটের কোড, আর ইউনিকোড 16 বিটের কোড, আর হলো আজকি হলো 7 আর 8 বিটের কোড। ঠিক আছে? কথাটা যাতে মাথায় থাকে। এবার আসেন পরের প্রশ্ন আসি। 7 নাম্বার, সার্বজনীন গেট কোনটা? এটা চিটাগং বোর্ডেও আসছে। এটা 2024 সালে চট্টগ্রাম বোর্ডেও সেম প্রশ্নটা আসছে। সার্বজনীন গেট কোনটা? আমরা সবাই জানি। এই দুইটা প্রশ্ন নিয়ে কনফিউজড কিছু নাই। এই দুইটা হচ্ছে সার্বজনীন গেট, ন্যান্ড আর নর। ন্যান্ড গেট আর নর গেটকে বলা হয় সার্বজনীন গেট। ঠিক আছে? কেন স্যার, কেন ন্যান্ড আর নরকে কেন সার্বজনীন গেট বলবো? কারণ হলো এই দুইটা গেট দিয়ে অন্য সকল বা লজিক গেটকে বানানো যায়। এই দুইটা গেট দিয়ে অন্য সকল লজিক গেটকে বানানো যায়। এন্ড কে বানানো যায়, অর কে বানানো যায়, নট কে বানানো যায়, এক্সর, এক্স নট। এক কথায় ন্যান্ড এবং নর গেট দিয়ে যত লজিক গেট আছে সবগুলোকে বানানো যায়। কেউ যদি তোমাকে প্রশ্ন করে যে ন্যান্ড গেট দিয়ে কি নর গেটকে বানানো যায়, কেউ যদি তোমাকে প্রশ্ন করে, পরীক্ষা প্রশ্ন আসতে পারে ন্যান্ড দিয়ে কি নর কে বানানো যায়, দ্বিতীয়বার চিন্তা করবা না, বলবা বানানো যায়। কারণ এই দুইটা গেটের এমন ক্ষমতা, এই দুইটা গেট দিয়ে অন্য সকল গেটকে তৈরি করা যায়। তাহলে আমাকে যদি প্রশ্ন আসে ন্যান্ড আর নর দিয়ে এটা বানানো যায় কিনা, আমি দ্বিতীয়বারও চিন্তা করবো না, বলবো বানানো যায়। কেন? কারণ হচ্ছে ন্যান্ড দিয়ে সবগুলাকে বানানো যাবে, আবার নর দিয়েও সবগুলাকে বানানো যাবে। এই জন্য এই দুইটা গেটের নাম হলো সার্বজনীন গেট। বেসিক যাতে ক্লিয়ার হয়। আচ্ছা, এবার পরের প্রশ্ন আসি। 8 নাম্বার প্রশ্নটা একটু ভালো করে খেয়াল করুন, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা। এই যে এগুলার জন্যই হচ্ছে বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস ক্লাসগুলো করতে হয়, এইরকম প্রশ্নগুলোর জন্য, কারণ এগুলাতে কনফিউশন গুলো হবে। আচ্ছা দেখেন, আমি করে দিচ্ছি। এটা যেটা কনফিউশন হচ্ছে সেটা আমি আপনাদেরকে প্রেসার দিচ্ছি না, একটু দেখেন করে দিচ্ছি। এ এন্ড বি, ফাইন। এখান থেকে কি আসবে? এ নর বি, ফাইন। তাহলে এখানে কি পাইলাম? এ এন্ড বি, আর এখানে পাইছি কি? এ নর বি। এবার দেখেন এদের উপরে আবার নর গেট আছে, এদের উপরে আবার নর গেট। এই যে দেখেন এটা একটা নর গেট, এদের উপরে নর গেট। তাহলে এদের উপরে নর গেট মানে এরকম, এটাই। এবার আমি যদি এখানে অ্যাপ্লাই করি সূত্র, তাহলে কি হবে? এটা এই যে গুণ হয়ে যাবে, ডাবল বার হয়ে যাবে।
তাহলে এটা একটা হয়ে গেল, এটা একটা হয়ে গেল, এটা আর এটা কাটা যাবে, আর এটা মর্গানের ল অ্যাপ্লাই করলে হয়ে যাবে এরকম, এই যে এরকম। এবার গুণ করি, এর সাথে এ নট গুণ করলে জিরো, এ আর এ নট কে গুণ করলে হয় জিরো। এবার এ নট আর বি কে গুণ করলে এ নট বি, আবার এ বি নট, আবার এ বি। ঠিক আছে, আরেকটা হচ্ছে কি, আবার হচ্ছে এ নট, তাহলে এটাও জিরো, এই যে এটাও জিরো। দেখো আবার যারা বুঝো নাই, এ নট এর সাথে একে গুণ করলে জিরো, এ নট এর সাথে বি কে গুণ করলে জিরো, এ নট বি, বি নট এর সাথে একে গুণ করলে এ বি নট, আবার বি নট এর সাথে বি কে গুণ করলে তাও জিরো। তাহলে আলটিমেটলি পাইলাম হলো এক্স অর বি। সমীকরণটা সলভ করে পাইলাম এক্স অর বি। কথাটা বুঝো ভালো করে। এবার প্রশ্নে আসি। প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকের এফ থেকে প্রাপ্ত লজিক গেট ব্যবহৃত হতে পারে, এটা কিসের জন্য ব্যবহৃত হয়? নাম্বার ওয়ান, কাউন্টার। কাউন্টারে কোনো এক্সরের ব্যবহার নাই। 2 বিটের অবস্থা তুলনা করার জন্য, অবশ্যই 2 বিটকে অবস্থা তুলনা করি না কি দিয়ে? হাফ এডার কয় বিট, কয় বিটের যুগফল? 2 বিট হাফ এডার তৈরির ক্ষেত্রে। তাহলে উত্তর হচ্ছে 2 আর 3। সবাই পারবেন কিনা বলেন? আপনি যখন এক্সর গেট এটা বের করতে পারবেন, তখন আপনি বলতে পারবেন যে এটা 2 বিটের তুলনা করার জন্য 1 আর 2, দুইটা বিট। আর ফাইনালি হচ্ছে এটা হাফ এডারের জন্য ব্যবহৃত। হাফ এডারের সাম মানে কি? এক্সর বি। হাফ এডারের সাম মানে কি? এক্সর বি। আজকে সকালে আমি আমাদের সুপার বেসে পড়াইছি, ঠিক কিনা? সবার কি ক্লিয়ার কিনা বলেন? সবার কি ক্লিয়ার কিনা বলেন তো? এটা এই যে এইটুকু পর্যন্ত যার যার ক্লিয়ার একটু বলেন। এইটুকু পর্যন্ত যার যার ক্লিয়ার একটু বলেন। আমি রিকোয়েস্ট করব, 30 সেকেন্ড একটা সময় দিলাম। এই 30 সেকেন্ডের মধ্যে যে 135 জন আছেন, সবাই ক্লাসটা একবার শেয়ার করবেন। 1 মিনিটে 1 সেকেন্ডের মধ্যে সবাই একবার শেয়ার করবেন, আর 3 জন করে মেনশন দিবেন, শুধু 3 জন। এটা একটা রিকোয়েস্ট আর কি, স্যারের একটা রিকোয়েস্ট থাকতে পারে না তোমাদের প্রতি? আচ্ছা ঠিক আছে, 3বার আমিও মেনশন দিচ্ছি, তুমিও দাও, ঠিক আছে? ওকে, 30 সেকেন্ড, 30 সেকেন্ড, মাত্র 30 সেকেন্ড। দিছেন? সবাই দিছেন? সবাই যদি দিয়ে থাকেন তাহলে ওকে লিখেন, পরের প্রশ্নে যাচ্ছি। সবাই দিয়ে থাকলে পরের প্রশ্ন লিখেন, ওকে লিখেন। হ্যালো, ঠিক আছে, সবাই ওকে লিখেন। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে লিখেন, তাহলে আমরা পরের প্রশ্নে যাচ্ছি। যারা যারা শেয়ার দিচ্ছেন তারা ওকে লিখবেন, আবার মিথ্যা লিখবেন না, আবার মিথ্যা লিখবেন না। যারা ওকে শেয়ার করছেন এরাই লিখবেন শুধু। ওকে, আচ্ছা, ফাইন 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 ফাইন। ইয়াস ইয়াস, আজকে 10টায় সিকিউ ক্লাস হবে। বলছি তো 10টায় না, মানে এই ক্লাসটা শেষে হবে। এই ক্লাসটা যখন শেষ হবে তখনই ক্লাস শুরু হবে। আচ্ছা ফাইন, ওকে। এবার দেখেন একটি ওয়েবসাইটের কয়টি অংশ থাকে, সবাই আমার সাথে সাথে বলেন। একটি ওয়েবসাইটের অংশ হলো 2টি। একটি ওয়েবসাইটের অংশ কয়টি? 2টি। লিখে রাখেন কি কি। একটা হলো সার্ভার, একটা হলো ক্লায়েন্ট, ঠিক আছে? একটি ওয়েবসাইটের অংশ 2টি, একটা সার্ভার, একটা ক্লায়েন্ট। তবে যদি বলতো একটি ওয়েবসাইটের লেয়ার কয়টি? লেয়ার হলো 3টি, ঠিক আছে? একটি ওয়েবসাইটের লেয়ার হলো 3টি। একটা হলো মূলধারার পেজ, ঠিক আছে? একটা হলো মূলধারার পেজ, আরেকটা হলো উপধারার পেজ, আর একটা হলো হোম পেজ। সবার উপরে হবে হোম পেজ। মূলধারার পেজ, উপধারার পেজ, আর সবার উপরে হবে হোম পেজ। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে এই যে হোম পেজ, তাহলে 1 নাম্বার হলো কি? হোম পেজ। 2 নাম্বার হলো মূলধারার পেজ, 3 নাম্বার হলো উপধারার পেজ। যদি বলে ওয়েবসাইটের লেয়ার কয়টি? 3টি। আর যদি বলে ওয়েবসাইটের অংশ কয়টি? 2টি, একটা সার্ভার, একটা ক্লায়েন্ট। সবাই লিখে রেখে ডান লিখেন, সবাই লিখে ডান লিখেন। একটা ওয়েবসাইটের লেয়ার কয়টি? সবাই লিখে ডান লিখেন, সবাই লিখে ডান লিখেন দ্রুত গতিতে, সবাই লিখে ডান লিখেন। লিখছেন?
আচ্ছা দেখি তাহলে, ফাইন 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 ফাইন। এবার দেখেন তাহলে এটা বলেন, HTML এর ওয়েব পেজ তৈরির জন্য ফাইলের এক্সটেনশন কি? দেখি বলেন তো, এটা পারবেন? HTML এই যে দেখেন .html .htm, টেক্সট হবে না, টেক্সট দিয়ে কোনো এটা হবে না, উত্তর হবে একার 3, উত্তর হবে একার 3। HTML এর ওয়েব পেজ তৈরির জন্য ফাইলের এক্সটেনশন মানে একটা HTML ফাইলকে তুমি যখন সেভ করবা তখন অবশ্যই দাম দেওয়ার পর .htm বা .html দিয়ে সেভ করতে হবে। ঠিক আছে? একটা ওয়েব মানে HTML লিখার পর যখন আমি সেভ করতে যাব তখন অবশ্যই কি লিখতে হবে, .htm বা .html। এই কথাটা যাতে মাথায় থাকে। আচ্ছা ঠিক আছে, এবার আসেন, এবার পরবর্তী প্রশ্ন আসেন। 11 নম্বর বলেন দেখি, 11 নম্বর, টেবিলের বডিতে সারি তৈরিতে কি ব্যবহার করা হয়? টেবিলের বডিতে সারি তৈরিতে কি ব্যবহার করা হয় সবাই বলেন তো? টেবিলের বডিতে সারি তৈরিতে কি ব্যবহার করা হয়? টেবিলের বডিতে সারি তৈরিতে কি ব্যবহার করা হয় সবাই বলেন? টেবিলের বডিতে সারি তৈরিতে কি ব্যবহার করা হয়? ঠিক আছে, 11 নম্বরটা বলেন সবাই এবার। 11 নম্বরটা বলেন, টেবিলের বডিতে সারি তৈরিতে কি ব্যবহার করা হয়? টেবিলের বডিতে সারি তৈরিতে কি ব্যবহার করা হয় সবাই বলেন তো? 11 নম্বর কি হবে? 11 নম্বর হবে রো। অনেকে ভুল করে এগুলা, রো টিয়ার, টেবিল রো মানে সারি, টিয়ার টেবিলের বডি মানে এই যে হচ্ছে টেবিলের বডি, এই বডিতে রো তৈরিতে কি ব্যবহার করা হয়? টিয়ার। এই যে এটাই বলছে, বডিতে সারি তৈরিতে, সারি তৈরিতে ব্যবহার হয় টিয়ার। ঠিক আছে, ওকে, সারি তৈরিতে কি ব্যবহার করা হয়? টিয়ার ব্যবহার করা হয়। কথা কি ক্লিয়ার? আচ্ছা, এবার বলেন পরের প্রশ্ন, HTML ফাইল এডিট করার জন্য টেক্সট এডিটর। 12 নম্বর বলেন, 12 নম্বর সবাই বলেন তো, 12 নম্বর বলেন। 12 নম্বর আমি বলবো না, দেখি বলেন। 12 নম্বর সবাই বলেন তো কি হবে? 12 নম্বরটা কি হবে সবাই বলেন? HTML ফাইল এডিট করার জন্য ব্যবহৃত টেক্সট এডিটর কোনটি? 12 নম্বরটা সবাই বলেন। ওকে, ওকে, শোনো, অনেকে বলতেছে টিডি, টিডি হচ্ছে কলাম না, টিডি হচ্ছে সেল তৈরিতে, টেবিলের সেল, প্রত্যেকটা ঘর তৈরিতে টিডি, সেল তৈরিতে টিডি। ঠিক আছে, টেবিলের সারি তৈরিতে টিআর। ওকে, টিডি মানে হচ্ছে সেলের ডাটা গুলা নেওয়ার জন্য, এই যে সেল, সেলের ডাটা যেগুলো আছে এগুলা হলো টিডি, এটা মাথায় রাখবেন। ওকে, ঠিক আছে, 12 নম্বর কি বলেন তো সবাই? 12 নম্বরের ক বলতেছেন, 12 নম্বরের ঘ বলতেছেন। শুনেন, 12 নম্বরের সবগুলা হবে এই যে HTML কোথায় কোথায় লিখা যায়। HTML আপনি চাইলে নোটপ্যাডেও লিখতে পারবেন, HTML নোটপ্যাডেও লিখতে পারবেন, নোটপ্যাড প্লাস প্লাসেও লিখতে পারবেন, সাবলাইম টেক্সটেও লিখতে পারবেন। ঠিক আছে, ওকে, এটা মাথায় যাতে থাকে, সবগুলাতে HTML লিখা যায়। আচ্ছা, 13 নম্বর, প্রসেসরের সবচেয়ে কাছে থাকে কোনটি? প্রসেসরের সবচেয়ে কাছে থাকে কোনটি? এটা প্রায় প্রত্যেক পরীক্ষায় আসে এই প্রশ্নটা, প্রায় প্রত্যেকটা বোর্ডে কোনো না কোনো বোর্ডে আসে। 13 নম্বর বলেন। ঠিক আছে, একটু বলেন তো 13 নম্বর। আচ্ছা, সবাই বলেন তো 13 নম্বরটা কি? 13 নম্বরটা সবাই বলেন দেখি, 13 নম্বরটা বলেন সবাই। এসএসসি ব্যাচ 27, গুড। যে এসএসসি ব্যাচ 27 চাইলে তুমি আমাদের অ্যাডভান্স কোর্সে ভর্তি হতে পারো, এটা তোমার জন্য তোমার লাইফ চেঞ্জিং কোর্স হবে ইনশাল্লাহ। আচ্ছা, 13 নম্বর হচ্ছে, দেখেন একটু আমি শিখাই দিই, মেমোরির হায়ারার্কি কেন মনে রাখবেন। এই যে মেমোরিটা হচ্ছে এরকম, মেমোরিটা হচ্ছে এরকম, সর্বপ্রথম হলো রেজিস্টার, সর্বপ্রথম হলো রেজিস্টার সবচেয়ে কাছে, মানে প্রসেসরের সবচেয়ে কাছে হচ্ছে রেজিস্টার। এরপরে থাকে হচ্ছে ক্যাশ, এই যে এরপরে থাকে হচ্ছে ক্যাশ মেমোরি, তারপরে হচ্ছে র্যাম, তারপরে হলো র্যাম, এর উপরে হলো রম। ঠিক আছে, সবার উপরে হচ্ছে রম। তাহলে সবচেয়ে পরীক্ষা প্রশ্ন অনেকভাবে আসতে পারে, প্রসেসরের সাথে সবচেয়ে দূরত্ব রমের, প্রসেসরের সাথে সবচেয়ে কম দূরত্ব রেজিস্টারের, আর রেজিস্টারের পরে থাকে ক্যাশ। এটাও বোর্ড পরীক্ষা আসছে, রেজিস্টারের পরে কোন কোন ইয়েটা থাকে, কোন মেমোরিটা থাকে, এটা হচ্ছে ক্যাশ, এটাও বোর্ডে থাকে। ঠিক আছে, এটা যাতে মাথায় থাকে। এবার দেখেন, এটা বলেন, প্রোগ্রাম ডিজাইন মডেল 20 থেকে 40% সময়। এখানে আমি একটু বলে দিই, এখানে একটু বলে দিই, এটা একটু ভালো করে খেয়াল করবেন। প্রোগ্রাম ডিজাইনে
20 থেকে 40% সময় লাগে বিশ্লেষণে। পরীক্ষায় প্রশ্ন দুইটা আসতে পারে। 30 থেকে 40% লাগে কোডিং এ, 30 থেকে 40% সময় লাগে কোডিং, আর 20 থেকে 40% সময় লাগে হচ্ছে কোথায়, 20 থেকে 40% লাগে বিশ্লেষণে, 30 থেকে 40% লাগে কোডিং এ। লিখে রাখেন একটু, 30 থেকে 40% সময় লাগে হচ্ছে কোডিং এ, আর 20 থেকে 40% সময় লাগে হচ্ছে বিশ্লেষণে। সবাই একটু লিখে রাখেন তো, লিখার শেষে ডান লিখেন, লিখার শেষে ডান লিখেন। কয়েকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাবেন আজকের ক্লাসে, যারা যারা ক্লাসগুলো করতেছো, ঠিক আছে? তাহলে কোডিং এ কয়টা বলো এবার, যেহেতু 20 থেকে 30% 40% আসছে, তাহলে আগামীবার কি আসতে পারে, আগামীবার কোডিং এরটা আসতে পারে। সবাই কি বুঝছো? ওকে, তাহলে আমরা এটা ক্লিয়ারলি বুঝে ফেললাম। ভালো করে কথা শুনেন, তাহলে এটা আমাদের যাতে এবার যেহেতু এটা আসছে, সেহেতু এটাও মনে রাখতে হবে পাশাপাশি 20 থেকে 40% লাগে বিশ্লেষণে, আর 30 থেকে 40% লাগে কোডিং এ। এই জিনিসগুলো আমরা খেয়াল করব। এরপর দেখেন 15 নাম্বার, এটা দেখি কে কে পারে। নট অপারেটরের ক্ষেত্রে হতে পারে 1 নাম্বার অপারেটরের পরে কেবল একটি শর্ত, শর্তটি মিথ্যা হলে পুরো শর্তটি সত্য হবে, শর্তটি সত্য হলে পুরো শর্তটি মিথ্যা হবে। তার মানে সবগুলাই তো নট গেটের সাথে যাই, সবগুলাই তো নট গেটের সাথে যাই। কিরে তোমরা আজকে হাসবা না? একটু হাসো না। আজকে তো আই এডুকেশনে এক ফুলা তো বেজার লাগাই দিছিল, ক্লাস দিচ্ছি ভুল প্রোগ্রামিং একটা দিচ্ছে, দিয়ে তো এখন দেখি ক্লাসে করাচ্ছে এটা, দেখি এটা এদিক দিয়ে করাইলেও মিলে না, এদিক দিয়ে করাইলেও মিলে না। আমি বলছি কি ব্যাপার, 10-12 বছর ধরে আইসিটি পড়াচ্ছি, 12 বছর হয়েছে তো, 13 সাল থেকে 25 সাল, 12 বছর আইসিটি পড়াচ্ছি। চিন্তা করা যায়, কিরে এই প্রশ্ন তো দেখলাম না। এখন পরে দেখতেছি করতে 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 কিছুক্ষণ পরে বলতেছে স্যার এটা প্রশ্ন ভুল ছিল, এই প্রশ্নটা ভুল, ধারাটা ভুল। কেমন লাগে? এবার কেমন লাগে বলেন? পুরো ক্লাসটাই নষ্ট হয়ে গেছে। এবার আসলে এবার দেখতেছি যে প্রশ্নটা সে ভুল করছে, সেটা আমি আমার স্পেশাল বেসে পড়াইছি। এই যে আমাদের সিকিউ সিকিউ বেসে এটা পড়াইছি, রাজক উত্তরা মডেল কলেজের প্রশ্ন ছিল, ও ভুল করছে, ও ও দ্বারা দিছে এরকম 1+4+8 এভাবে, কিন্তু দ্বারা তো এরকম হয় না, 8 আসবে না, এটা হবে 1+4+16। এটা দেখো তো আমাদের যারা আমাদের সিকিউ ব্যাসে ভর্তি আছে, এটা পড়াইছি না রাজুকের প্রশ্ন এটা, তারপর নটরডেমের প্রশ্ন পড়াইছি না, মতিঝিল আইডিয়ালের প্রশ্ন তোমাদেরকে পড়াইছি না, ওই যে লাস্টের দিন যেগুলো স্পেশাল ক্লাস দিয়েছি 5টা প্রোগ্রামের, দেখছো? এবার তো পুরা, ও আচ্ছা পরে ছেলে না, আসলে ও মনে হয় ভুলে বলে ফেলছে, ও আসলে বুঝে নাই। আর এটা তো মানানসই একটা দ্বারা, মানাই তো, দেখতে তো মানাই, কিন্তু এরকম দ্বারা হয় না। দ্বারা হতে হবে হয় গুণোত্তর না হয় সমান্তর, হয় ব্যবধান থাকতে হবে না হয় ভাগ, ভাগ করলে একসাথে থাকতে হবে। আচ্ছা যাই হোক, সমস্যা নাই। এটা এমনি কথার কথা বলছি তোমাদেরকে, ওকে অপমান করার জন্য না, এমনি কথার কথা বলছি। আচ্ছা যাই হোক, পরের প্রশ্নে আসি, পরের প্রশ্নে আসি, সেটা হলো এটা দেখেন, এটা সবগুলাই সঠিক। অপারেটরের পর একটি শর্ত, নট গেট মানে সিঙ্গেল, যারা সিঙ্গেল খোলা পায় না এরা হলো সব নট গেট, ট্যাম করে না, তারা হচ্ছে সিঙ্গেল গেট। এই যে এটা হলো একটি শর্ত মানে সিঙ্গেল একটা শর্ত থাকবে, শর্তটি মিথ্যা হলে শর্তটি সত্য, বিপরীত শর্তটি সত্য হলে পুরো শর্তটি মিথ্যা, এটাও সঠিক। উত্তর হচ্ছে তিনোটাই, ঠিক আছে? এবার দেখি 16 নাম্বারটা আপনারা বলেন, 16 নাম্বারটা আপনারা বলেন তো দেখি, 16 নাম্বারটা আপনারা বলেন, 16 নাম্বার বলেন, 16 নাম্বার বলার চেষ্টা করেন দেখি, 16 নাম্বার কে পারেন? এটাতে কয়বার প্রিন্ট হবে বলেন, 16 নাম্বারে কয়বার প্রিন্ট হবে বলেন? নোটের উপকার পাচ্ছি স্যার নাবিহা, ইনশাল্লাহ স্যার যা বলে এগুলো শুনো, পরীক্ষায় 95-এর উপরে পাবা ইনশাল্লাহ। 2-1 নাম্বার কম দিলে প্র্যাকটিক্যালে কম দিতে পারে, আর প্র্যাকটিক্যালে 25-25 দিলে 100-100 পাবা। ওকে ওকে, দেখে এটা লিখেন সবাই। 16 নাম্বার হচ্ছে, দেখেন আবার আমি এটা অনেকবার বুঝাইছি, আবার বুঝাচ্ছি। 1 থেকে 6 একের জন্য প্রিন্ট হবে, একের জন্য এইচএসসি এক্সাম প্রিন্ট হবে, এইচএসসি এক্সাম প্রিন্ট হবে একের জন্য। লুপে 1 ঢুকবে, এইচএসসি এক্সাম প্রিন্ট হবে। 2 ঢুকবে, 2 এর জন্য এইচএসসি এক্সাম প্রিন্ট হবে। 3 ঢুকবে, 3 এর জন্য এইচএসসি এক্সাম প্রিন্ট হবে। 4 এর জন্য দেখো, 4 এর জন্য কন্টিনিউ, কন্টিনিউ মানে হচ্ছে আবার পাঠাবো উপরে, তার মানে 4 এর জন্য লুপে প্রিন্ট করতে দিবে না, কন্টিনিউ করবে, 4 এর জন্য কন্টিনিউ করবে। এরপরে 5 হয়ে আসবে, 5 এর জন্য প্রিন্ট হবে। 6 হয়ে আসবে, 6 এর জন্য প্রিন্ট হবে, যেহেতু লুপ 6 পর্যন্ত চলবে, 1 থেকে 6 পর্যন্ত, ঠিক আছে? তাহলে 1 এর জন্য প্রিন্ট হবে, 1 এর জন্য প্রিন্ট হবে, 2 এর জন্য হবে, এই যে 1 এর জন্য প্রিন্ট হবে, 2 এর জন্য হবে, 3 এর জন্য হবে, 4 এর জন্য কন্টিনিউ করবে, 5 এর জন্য হবে, 6 এর জন্য হবে। কথা কি ক্লিয়ার?
সবার কি কথা ক্লিয়ার? তাহলে উত্তর হবে 5 বার। উত্তর হবে কি? উত্তর হবে কয়বার? 5 বার। ঠিক আছে, মনে থাকবে? আচ্ছা, এবার পরের প্রশ্ন আসেন। আমাদের প্রায় শেষ, আর বেশি নাই, আর মাত্র 7টা, আর মাত্র মনে হয় 9টা আছে। এই যে এই প্রশ্নটা দেখেন, এটা একটু ভালো করে খেয়াল করেন। এটা আমি বুঝাই দিই, তোমাদেরকে করতে না দিই, এটা বুঝাই দিই। দেখো, প্রথমে এদিকে তাকান, সবাই আমার দিকে তাকান, একটু সবাই আমার দিকে তাকান, এটা একটু বুঝাই দিই। হ্যাঁ, এই প্রবলেমটা একটু দেখেন, এটা একটু বলি। এখানে এর মান হলো কত বলেন তো? এর এবং বি ডিক্লেয়ার করা আছে, বি এর মান হলো 10। বি এর মান যদি 10 হয়, তাহলে এ সমান হচ্ছে 10 mod 5। আচ্ছা, মড চিহ্ন দ্বারা কি বুঝাই বলো তো? ভাগশেষ। মড চিহ্ন দ্বারা কি বুঝাই? ভাগশেষ। তাহলে যদি 5 দিয়ে 10 কে ভাগ করি, ভাগশেষ কত? ভাগশেষ কত বলো? ভাগশেষ হলো 0। তাহলে উত্তর হবে কি? উত্তর হবে 0। ঠিক আছে, তাহলে উত্তর হবে কি বলো? উত্তর হবে 0। সবার কি ক্লিয়ার? দেখো, তাহলে মড হচ্ছে, এই যে দেখো, বি এর মান 10, 10 বসাইছি, মড 5, 10 মড 5। 10 মড 5 মানে কি? 5 দিয়ে 10 কে ভাগ করলে ভাগশেষ কত? আর এই ভাগশেষটাই হলো 0, উত্তর হবে 0। ঠিক আছে, ভেরি গুড, ভেরি গুড। এই যে আমার স্টুডেন্টরা তো মাশাআল্লাহ, এই জন্য আমি প্রাউড ফিল করি যে আমার পোলাপান গুলো এত ভালো করে। আলহামদুলিল্লাহ, প্রত্যেক বছর এটাই প্রমাণ পাই। প্রত্যেক বছর বোর্ডে 100-100 আইসিটি অ্যাসিস্ট্যান্ট থেকে সবচেয়ে বেশি। এটা অনেক গাইডিও দেখলাম ভুল উত্তর করছে। এটা দেখলাম অনেক গাইডিও ভুল উত্তর করছে, দেখি তোমরা পারো কিনা, তোমরা সঠিকটা পারো কিনা। এটা দেখলাম অনেক গাইডিও ভুল উত্তর করছে, দেখি 18 নাম্বার বলেন, সি প্রোগ্রামিং ভাষা হলো কি? এটা বলেন তো, এটা কি হবে? এটা আপনারা পারেন কিনা দেখি। সি প্রোগ্রামিং ভাষা কি বলেন? সি প্রোগ্রামিং ভাষা কি বলেন তো? এটা দেখে আপনারা পারেন কিনা। সি প্রোগ্রামিং ভাষা বলেন তো। 18 ক, তারপরে বলেন। সবাই বলেন, সবাই বলার চেষ্টা করেন, দ্রুত দ্রুত সবাই বলার চেষ্টা করেন। সি প্রোগ্রামিং ভাষা কি? সি ভাষা কেস সেনসিটিভ ভাষা, সি ভাষা মধ্যম স্তরের ভাষা, সি ভাষা একটু উচ্চ স্তরের ভাষা। আসলে এটা তিনোটাই হবে। অনেক বইতে আমি দেখলাম এটা 1 আর 2 দিস উত্তর। শুনেন, সি প্রোগ্রামিং হলো একটা কেস সেনসিটিভ, কারণ সি প্রোগ্রামিং এ বড় হাতের অক্ষর বড় হাতে লিখতে হয়, ছোট হাতের অক্ষর ছোট হাতে লিখতে হয়। তাহলে এটাকে বলা হয় কেস সেনসিটিভ ভাষা। আর এটা একটা মধ্যম স্তরের ভাষা। কেন? কারণ এটা নিম্ন স্তরের ভাষার প্রোগ্রামিং এর বৈশিষ্ট্য আছে, উচ্চ স্তরের ভাষার প্রোগ্রামিং এর বৈশিষ্ট্য আছে। এটাকে বলা হয় স্পেশালি, এটাকে মধ্যম স্তরের ভাষা। তবে হ্যাঁ, এটা একটা উচ্চ স্তরের ভাষা, কারণ সি প্রোগ্রামিং এর মাধ্যমে রচিত প্রোগ্রাম যে কোনো কম্পিউটারে ব্যবহার করা যায়, যে কোনো হার্ডওয়্যারকে বুঝে সে। ঠিক আছে, সি প্রোগ্রাম দিয়ে যে প্রোগ্রামই বানানো কেন, সেটা তুমি যে কোনো হার্ডওয়্যার ইউজ করতে পারবে, এবং এটাতে ছোট 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 ফাংশন ইউজ করে তুমি অনেক বড় বড় প্রোগ্রাম রচনা করতে পারবে। এই জন্য এটা উচ্চ স্তরের ভাষা। উত্তর হবে তিনোটাই, 1, 2, 3। অবশ্যই অবশ্যই তিনোটাই। কেউ যদি বলে দুইটা ভুল বলছে। ঠিক আছে, স্যার যেটা বলছে এটা মাথায় রাখবেন, আমার ব্যাখ্যা মনে রাখবেন। ইনশাল্লাহ আইসিটি অ্যাসিস্ট্যান্ট তোমাকে সর্বোচ্চ পিওর জিনিসটাই শেখাবে। ওকে, এবার পরের প্রশ্ন আসেন। এমনও হইতে পারে যে স্লিপ অফ টাং থাকতে পারে, কিন্তু এমন না যে ইনশাল্লাহ জেরে বুঝে তোমাকে ভুল শিখাবো। এই যে বিদ্যুতিক শক্তির ব্যাপক ব্যবহার ছিল কোন শিল্প বিপ্লবে? কোন শিল্প বিপ্লবে বলতো? কোন শিল্প বিপ্লবে বিদ্যুতিক শক্তির ব্যবহার ছিল? আমরা জানি প্রথম শিল্প বিপ্লব বাষ্পীয় ইঞ্জিন, দ্বিতীয় শিল্প বিপ্লব ছিল বিদ্যুৎ শক্তির ব্যবহার, তৃতীয় শিল্প বিপ্লব ছিল 1969 ইন্টারনেট আবিষ্কার, চতুর্থ শিল্প বিপ্লব হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। তাহলে 4টা শিল্প বিপ্লব আমার সাথে সাথে একবার বলেন। 1 নাম্বার শিল্প বিপ্লব ছিল কি? বাষ্পীয় ইঞ্জিনের আবিষ্কার। 2 নাম্বার শিল্প বিপ্লব হচ্ছে বিদ্যুৎ। এই যে দেখছেন, এটা পরীক্ষা আসছে যে বিদ্যুৎ শক্তির ব্যবহার, তাহলে এটা কোন শিল্প বিপ্লব? দ্বিতীয় শিল্প বিপ্লব। তাহলে তৃতীয় কোনটা? ইন্টারনেট। তৃতীয় কোনটা? ইন্টারনেটের আবিষ্কার ছিল তৃতীয় শিল্প বিপ্লব। ওকে, চতুর্থ শিল্প বিপ্লব হচ্ছে বর্তমানে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা। ওকে, এটা যাতে মাথায় থাকে। তাহলে আমার সাথে সাথে শেষবারের মতো একবার বলে ফেলেন, তাইলে শেষ ক্লিয়ার। 1 নাম্বার বলেন। 1 নাম্বার কোনটা বলেন? 1 নাম্বার ছিল বাষ্পীয় ইঞ্জিন। 2 নাম্বার কি? 2 নাম্বার হচ্ছে বিদ্যুৎ। 3 নাম্বার কি? ইন্টারনেট। 4 নাম্বার কি? 4 নাম্বার হচ্ছে এই যে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা এবারের পরীক্ষা আসতে পারে। এবার 20 নাম্বার বলেন তো, বায়ো ইনফরমেটিক্স এর ব্যবহার। প্রথমে বুঝতে হবে স্যার বায়ো ইনফরমেটিক্স কি। বায়ো ইনফরমেটিক্স হচ্ছে জৈবিক প্রযুক্তি। এই যে জৈবিক যে প্রক্রিয়া, এগুলা নিয়ে গবেষণা করা, যে জীব সংক্রান্ত ডাটা অনুসরণ, মানে কি করা? জীব সংক্রান্ত ডাটা বিশ্লেষণ করা, এটাকে বলা হয় কি? বায়ো ইনফরমেটিক্স। ওকে, এবার দেখেন তো এখানে কি কি হবে। জীব সংক্রান্ত ডাটা কি কি আছে? এই যে জিনোম সিকোয়েন্স, ডিএনএ বিশ্লেষণ। এটা হবে না, রোবটের সাথে জীবের কোনো সম্পর্ক নাই। রোবটের সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সম্পর্ক থাকতে পারে।
রোবটের সাথে ভার্চুয়াল রিয়েলিটির সম্পর্ক থাকতে পারে, কিন্তু রোবটের সাথে কোন ধরনের এই যে জৈবিক প্রক্রিয়ার সম্পর্ক নাই, যেহেতু এটা একটা মেশিন। সুতরাং উত্তর হবে 1 আর 2। ঠিক আছে। আচ্ছা, এবার আপনাদেরকে আরেকটা কাজ দিই, সবাই একটা লাভ রিয়েক্ট দেন আগে, একটু একটু হাসতে হবে। ঠিক আছে, মন খারাপ করে ক্লাস করলে এই পড়া মুখস্থ হবে না। আমি তোমাদেরকে একটা কাজ বলবো, যারা এইরকম 10টা তোমাদের বোর্ড পরীক্ষার আগে এরকম 10টা বোর্ডের 24 সালের প্রশ্ন বিশ্লেষণের ক্লাস নেওয়ার ইচ্ছা আছে, যারা প্রত্যেকটা ক্লাস করবেন, দেখেন আগে আইসিটি অ্যাসিস্ট্যান্ট পেজে ফলো দেওয়া আছে কিনা, পেজে ফলো দেওয়া আছে। আর এই 10টা ক্লাস অবশ্যই তোমার টাইম লাইনে শেয়ার করা থাকবে, কারণ পরীক্ষার আগে 3 দিন বন্ধ আছে। এই 3 দিন তুমি এই 10টা ক্লাসকে আবার টানে টেনে র্যাপিড গতিতে কি করবা, রিভিশন করবা। ঠিক আছে, পারবা তো সবাই? সবাই পারবা তো? প্রয়োজনে আমি তোমাদের জন্য ইউটিউব চ্যানেল আপলোড দিব, যাতে তোমরা 2x মোডে আরেকবার রিভাইজ করতে পারো এই কথাগুলা। ঠিক আছে, ওকে। সবাই তাহলে পেজে ফলো দেওয়া আছে কিনা দেখে ফেলো। আর সব সময় ইনশাল্লাহ যদি আমাদের ক্লাস ভালো লাগে, ছোট ভাই বোন যারা আছে, বিশেষ করে এইচএসসি 26, এইচএসসি অনেক স্টুডেন্ট এখানে আমাকে নতুন চিনেছে। ঠিক আছে, অনেকে আমাকে চিনত না আগে থেকে, হয়তোবা সিরিয়াসলি এটাই, হয়তোবা নতুন চিনতেছে, যেহেতু আমি মধ্যে তেমন একটা পেইড বেস ছাড়া তেমন একটা ক্লাস নিতাম না, ফ্রি ক্লাস, এই জন্য অনেক স্টুডেন্ট আমাকে চিনত না। আচ্ছা, ওকে। আচ্ছা, যাই হোক, পরের প্রশ্ন বলেন, পণ্যের ডিজাইন তৈরিতে কি বলা হয়? পণ্যের ডিজাইন তৈরিতে এই যে এটা বলবেন সিআইডি, এটা একটু লিখে রাখেন, কম্পিউটার এইডেড ডিজাইন, এটাকে বলা হয় কম্পিউটার এইডেড ডিজাইন। ঠিক আছে, কম্পিউটারের কোনো নকশা তৈরি করা, নকশা তৈরি করাকে, এটা পরীক্ষায় আসছে, বোর্ড পরীক্ষায় জ্ঞানমূলক আসছে, যে এই যে সিআইডি কি, বোর্ড পরীক্ষায় জ্ঞানমূলক প্রশ্ন আসছে সিআইডি কি। ওকে, বোর্ড পরীক্ষায় যে জ্ঞানমূলক প্রশ্ন আসছে, এটা সিএডি কি, কম্পিউটার এইডেড ডিজাইন। ওকে, এখানে একটা মনসাইলে ড্যাশ দিন, এটা অনেকে মাইন্ড করে না দিলে, কম্পিউটার এইডেড ডিজাইন। ঠিক আছে, কোন একটা পণ্যের নকশা তৈরি করা, কোন একটা পণ্যের নকশা তৈরি করা। আচ্ছা, এবার দেখেন পরবর্তী প্রশ্নটা, লাস্টের প্রশ্ন মনে হয় 22 নাম্বারটা, চিকিৎসা ক্ষেত্রে ন্যানো টেকনোলজির ব্যবহার হতে পারে। ওকে, চিকিৎসা ক্ষেত্রে ন্যানো টেকনোলজির ব্যবহার হতে পারে, এগুলো একটু মুখস্থ রাখবেন। ঠিক আছে, এগুলো যেহেতু আপনাদের তেমন একটা পরিচিত না, এন্ডোস্কোপি আর হচ্ছে কোলোনোস্কোপি। ওকে, এক্সরেতে তেমন একটা নাই। ওকে, সবাই বলেন তো একটু 21 কয় নাম্বারটা, 21-এর 22 নাম্বারটা বলেন, সবাই 22 নাম্বারটা বলেন, যারা যারা পারছেন 22 নাম্বারটা বলেন। বলেন, চিকিৎসা ক্ষেত্রে কিসের ব্যবহার রয়েছে, ন্যানো টেকনোলজি ব্যবহার কোথায়, বলেন চিকিৎসা ক্ষেত্রে ন্যানো টেকনোলজি ব্যবহার বলেন। লিখছেন সবাই, লিখছেন সবাই, লিখছেন? দেখি তাহলে প্রথম দিকের থেকে একটা মনে আছে কিনা। ধরবো গত 2 ক্লাসে যা পড়াইছে ওখান থেকে একটা দেখি, বলেন তো পিকুনেট কাকে বলে, দেখি গো বলেন তো, কুমিল্লা বোর্ডে পড়াইছিলাম, পিকুনেট কাকে বলে বলেন তো, মনে আছে কিনা দেখি, মনে আছে কিনা দেখি, কার কার মনে আছে, একটা পরীক্ষা নিয়ে দেখি। পিকুনেট কাকে বলে বলেন, পিকুনেট কাকে বলে বলেন, পিকুনেট কাকে বলে বলেন তো দেখি, কার কার মনে আছে, পিকুনেট কাকে বলে, কার কার মনে আছে দেখি। ওকে, পিকুনেট কাকে বলে, কার কার মনে আছে দেখি। কেউ কেউ বলতেছে ব্লুটুথের অফের নাম, ওই এগুলা তো তোমরা তো আমার স্টুডেন্ট পরিচয় দিলে তো আমার লজ্জা লাগবে এখন। ব্লুটুথের অপর নাম কি পিকুনেট? হই, কি ধরনের কথাবার্তা বলো এগুলা? ব্লুটুথের অপর নাম কি পিকুনেট? কি রকম কথাবার্তা বলতেছো? শোনো, ব্লুটুথ নেটওয়ার্ককে বলা হয়, ব্লুটুথের তৈরি নেটওয়ার্ককে বলা হয় পিকোনেট। ঠিক আছে, ব্লুটুথের মাধ্যমে একটা নেটওয়ার্ক তৈরি হয় না তোমার সাথে আরেকজনের, এটাকে বলা হয় পিকোনেট। ঠিক আছে, এবং এটা কয়টা নোডের মধ্যে হয়? 8টা নোড, একটা মাস্টার নোড, 7টা কি দাস নোড। কালকে পড়াইছিল এগুলা, এত তাড়াতাড়ি ভুলে গেলে হবে? তাহলে এন্ডোস্কোপি কোলোনোস্কোপি মাথায় রাখবেন, চিকিৎসা ক্ষেত্রে ন্যানো টেকনোলজি। বলেন, রিয়েল টাইম অ্যাপ্লিকেশনে কোন ডাটা ট্রান্সমিশন পদ্ধতির প্রচলন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। রিয়েল টাইম অ্যাপ্লিকেশন, ভিডিও লাইভিং, এই যে আমি লাইভ ক্লাস নিচ্ছি, এগুলো সবগুলা কোন ডাটা ট্রান্সমিশন? মনে রাখবে, এগুলো সবগুলা হচ্ছে আইসোক্রোনাস, সবগুলা আইসোক্রোনাস। এই যে রিয়েল টাইমে যেগুলো হয় এবং ভিডিও লাইভ করা, সবগুলো হচ্ছে আইসোক্রোনাস মেথড।
এবং এটা হচ্ছে সিনক্রোনাস ক্যারেক্টার বাই ক্যারেক্টার, সিনক্রোনাস ব্লক বাই ব্লক। ঠিক আছে, সিনক্রোনাস ব্লক বাই ব্লক ডাটা ট্রান্সমিট করে, আর সিনক্রোনাস ক্যারেক্টার বাই ক্যারেক্টার করে। আর আইসোক্রোনাস হচ্ছে এই যে রিয়েল টাইম অ্যানালিসিস। ইভেন যারা আমার ক্লাসটা করেছো, অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কিছু না ভিত্তিক করাইছিলাম, সুপার বেস মনে আছে কিনা দেখো, যে সিনক্রোনাস পদ্ধতিতে ডাটা ট্রান্সমিট করে কিন্তু আইসোক্রোনাস কিভাবে করে সেটাও পড়াইছিলাম। সে কি করে, একটা স্টার্ট বিট আর স্টপ বিটের মধ্যে এখানে ব্লক করে ডাটা ট্রান্সমিট করে। এই জন্য আইসোক্রোনাসকে অনেক সময় অ্যাসিনক্রোনাস মেথড বলা হয়। কেন বলা হয়? পরীক্ষায় আসতে পারে অনুধাবনমূলকে, আইসোক্রোনাসকে কেন অ্যাসিনক্রোনাস মেথড বলা হতে পারে? কারণ আইসোক্রোনাস যে পদ্ধতিতে ডাটা সেন্ড করে সে পদ্ধতিটার নাম হলো অ্যাসিনক্রোনাস। ঠিক আছে, যারা আমাদের সুপার বেসের ক্লাসগুলো করছো তাদের হয়তো এটা সম্পর্কে খুব ভালো ধারণা আছে। আচ্ছা, এবার আসেন পরের প্রশ্ন। একটি কলেজের আইসিটি শিক্ষক ল্যাবের সকল কম্পিউটারকে নেটওয়ার্কের আওতাভুক্ত করলেন। নেটওয়ার্কে স্থাপনে তিনি এক ধরনের পেঁচানো তার ব্যবহার করেছেন। পেঁচানো তার মনে আছে কি বলেছিলাম? টুইস্টেড পেয়ার কেবল, মনে আছে তো? টুইস্টেড পেয়ার কেবল, পেঁচানো কার। 24 নাম্বারটা বলেন তো, তাহলে উদ্দীপকে উল্লিখিত নেটওয়ার্কটি কোন ধরনের? উনি যে ল্যাবের সকল কম্পিউটারকে একটি নেটওয়ার্কের আওতাভুক্ত করলেন, ঠিক আছে, এটা নিয়ে একটু কনফিউশন থাকতে পারে, বলেন তো। ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক, নির্দিষ্ট একটা ল্যাব, ঠিক আছে। যদি বলে দিত যে 10টা কম্পিউটার, 12টা কম্পিউটার, তখন হয়তো বা তুমি প্যান বলতে পারতা, কিন্তু এখন তোমাকে ল্যান বলতে হবে। কেন? কারণ হচ্ছে ল্যাবটা কত বড় সেটা তো তুমি কোনো আইডিয়া নাই। আছে ল্যাব কত বড় এটা নিয়ে কিছু বলে না, ল্যাব অনেক বড় হইতে পারে। তাহলে একটি ল্যাবের সকল কম্পিউটারকে উনি নেটওয়ার্কের আওতাভুক্ত করেছেন, এটাকে বলা হয় ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক। ঠিক আছে, কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবা কি বলেছে। এবার দেখেন পরের প্রশ্ন, নেটওয়ার্ক স্থাপনে ব্যবহৃত কেবলটির বৈশিষ্ট্য কি? ব্যবহৃত কেবলটির বৈশিষ্ট্য কি? এই যে এখানে এসে ভেজালটা করেন, এটা 3 জোড়া না, 3 জোড়া না, এটা 4 জোড়া। মিনিমাম কয় জোড়া? মিনিমাম 4 জোড়া। টুইস্টেড কয় জোড়া? 4 জোড়া। 4 জোড়া তার, মনে আছে? দেখি 4 জোড়া তারে কালার কয়টি? দেখি কে কে বলতে পারে 4 জোড়া তারে কয় কালারের তার ব্যবহৃত হয়? কমেন্ট করেন তো, 4 জোড়া তারে কয় কালারের তার ব্যবহৃত হয়? কমেন্ট করেন তো, 4 জোড়া তারে কয় কালারের তার ব্যবহৃত হয়? সবাই বলেন, 4 জোড়া তারে কয় কালারের তার ব্যবহৃত হয়? সবাই বলেন, 4 জোড়া তারে কয় কালারের তার ব্যবহৃত হয়? দেখি বলেন, 4 জোড়া তারে কয় কালারের তার ব্যবহৃত হবে? ইয়েস, অবশ্যই 5 কালার। 4 কালার যারা বলে, আমি তো জানি ম্যাক্সিমাম বলা পাইন, আইসিটি অ্যাসিস্ট্যান্টের স্টুডেন্ট ছাড়া ম্যাক্সিমাম বলা পাইন 4 কালার বলে, কিন্তু 5 কালার। কারণ সাদা কি কালার নয়? সাদার সাথে 4টা কালার। দেখো এদিকে দেখেন, একটু বইতে দেখে আপনাদেরকে এই জিনিসটা, এটা একটু বইতে দেখে, তাইলে আপনারা বুঝতে সহজ হবে। তাহলে উত্তর হবে বাকিগুলা, এটা হবে না। যেহেতু প্রথমে বা 3 জোড়া না 4 জোড়া তা, তাহলে বাকি দুইটাই উত্তর হবে। এগুলা আর দেখছো অনেক সময় অপশন দেখে উত্তর পারবে, এগুলা মুখস্থ রাখার দরকার নেই। 3 জোড়া না হলে অপশনে বাকি অবশ্যই উত্তর আছে দুইটা, এই দুইটা উত্তর হইতেই হবে, ঠিক কিনা? তাহলে এবার দেখেন একটু বইতে আপনাদেরকে দেখা এগুলা, তাহলে বুঝতে পারবেন যে আসলে কিভাবে পড়তে হবে। এই যে দিকে তাকান, চ্যাপ্টার 2 না, চ্যাপ্টার 2 তে আসেন, চ্যাপ্টার 2 তে আসেন। আমার চ্যাপ্টার, এই যে স্টুডেন্টরা এটা পড়ছিল ভালো করে, এরা খুব ভালো করে বুঝবার কথা। এই যে তারটা দেখে একটু, এই যে দেখেন টুইস্টেড পেয়ার কেবল কয় জোড়া দেখছেন? কয় জোড়া? 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া, টোটাল 8টা তার। এবং দেখো প্রথমে হচ্ছে সবার সাথে সাদা, সাদার সাথে একটা সাদা মাস্ট। এদিকে তাকাও, এদিকে তাকাও, সাদা মাস্ট, সাদার সাথে থাকবে নীল, এই যে নীল। সাদা মাস্ট, সাদার সাথে থাকবে কমলা, কমলা। সাদা মাস্ট, সাদার সাথে থাকবে সবুজ, সবুজ। সাদা মাস্ট, সাদার সাথে থাকবে খয়েরি। তাহলে কালার কি 5টা হয় না? সাদা, তারপরে হচ্ছে নীল, কমলা, সবুজ, খয়েরি। দেখো তো এখানে 5টা হয় কিনা? 5টা হয় কিনা দেখো সবাই। ওকে, সবাই কি বুঝতে পেরেছো? তাহলে দেখো প্রত্যেকটার সাথে সাদা আছে, সাদার সাথে কি কি কালার হবে? নীল হবে, কমলা হবে, সবুজ হবে, খয়েরি হবে। সবাই লিখে রাখো, নীল, কমলা, সবুজ, খয়েরি। নীল, কমলা, সবুজ, খয়েরি। ওকে, নীল, কমলা, সবুজ, খয়েরি।
আর মনে না থাকলে এটা মনে রাখবেন, এই যে এটা KSN মনে রাখবেন, KSN। ঠিক আছে, KSN মনে রাখবেন। কতে কমলা, খয়েরি, সবুজ, নীল, KSN। KSN মনে রাখবেন, কমলা, সবুজ, নীল। আর কতে খয়েরি, কতে কমলা, সবুজ, নীল। ঠিক আছে, যাতে মনে থাকে। ওকে ফাইন, মাশাল্লাহ। আমরা তাহলে আজকের মতো শেষ করলাম 26-এর প্রশ্ন। এখানে তেমন আমাদের আর কিছু নাই। ইনশাল্লাহ তুমি এভাবে পড়তে থাকো। আমাদের সিকিউ ব্যাচ তোমাকে স্বপ্নের পথ দেখাবে। আইসিটিতে যেখানে প্রত্যেকটা স্টুডেন্ট মাথা চুলকানি নিয়ে ব্যস্ত থাকবে নৈর্ব্যক্তিক দাগানোর সময়, এই আইসিটি অ্যাসিস্ট্যান্ট পেজে অন্তত যারা যুক্ত আছে তারা অন্তত এই প্রেশারটা ফিল করবে না। আমি গ্যারান্টি দিয়ে বলবো, আমাদের সুপার ব্যাচ সিকিউ ব্যাচের ফল আমার তো পড়বেই না, প্রশ্নই ওঠে না ইনশাল্লাহ। ঠিক আছে, যত প্রশ্ন কঠিন হবে হোক, যত প্রশ্ন কঠিন হবে হোক, ইনশাল্লাহ তোমাদের কাটকেতে পারবে না। ঠিক আছে, আমরা কালকে সকালে অবশ্যই ক্লাস হবে, কালকে সকালে অবশ্যই ক্লাস হবে, আজকে রাতেও ক্লাস হবে। আজকে রাতে একটু পর আমি 10 মিনিট মতো রেস্ট নিব। 10 মিনিট পরে আমাদের সংখ্যা পদ্ধতির যে ব্যতিক্রম প্রশ্ন আছে, 3টা ব্যতিক্রম প্রশ্ন আছে। একটা ময়মনসিংহ বোর্ড 2023, আরেকটা সিলেট বোর্ড 2023, আরেকটা সর্বশেষ হচ্ছে কি, যে প্রশ্নটা টেস্ট পেপারে ব্যতিক্রম পেয়েছি, মতিঝিল আইডিয়াল না কি কোথাকার যেন, ওটাই পড়াই দিব। তাহলে এই 3টা পড়লে মূলত আগের ক্লাসে যা পড়াইছি সংখ্যা পদ্ধতিতে আর কোনো প্রশ্ন আটকাবে না। ইনশাল্লাহ এই 2 ক্লাসের প্রশ্ন থেকে তুমি সলভ করবে। তারপরের ক্লাস থেকে আমরা HTML প্রবলেম সলভিং শুরু করব। ওকে, তাহলে আহ দোয়া করি ইনশাল্লাহ তোমরা রেডি হয়ে যাও। রেডি হয়ে আহ কাল সকালে ইয়ার ক্লাস আছে, কাল সকালে আমাদের পেড বেসের ক্লাস আছে, ডিজিটাল ডিভাইস সুপার বেসের ক্লাস আছে সকাল 7টায়, তোমাদের না। ওকে, আজকে এই পর্যন্তই। আমরা পরবর্তীতে আরেকটা সিকিউ সলভিং ক্লাস নিয়ে হাজির হব। সবাই সে পর্যন্ত এমসিকিউ সলভিং ক্লাস নিয়ে হাজির হবো, সে পর্যন্ত সবাই ওয়েট করো। ধন্যবাদ। আর 10-15 মিনিট ওয়েট করো, ইনশাল্লাহ 10-15 মিনিটের মধ্যে ক্লাস শুরু হবে আমাদের সিকিউ বেসের স্পেশাল ক্লাস। আসসালামু আলাইকুম।